কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে পর্ব ২৭। ১৯৫২ সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ পূর্ব কেন্দ্রে আমাদের পার্টি প্রার্থী ছিলেন সাধন গুপ্ত। এই কেন্দ্রে অপর প্রার্থী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং মৃগাঙ্ক মোহন সুর কংগ্রেসের। সাধন গুপ্ত অবশ্য পরাজিত হন, কংগ্রেস প্রার্থীও পরাজিত হন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জয়লাভ করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রে ১৯৫৩ সালের নভেম্বর মাসের যে উপনির্বাচন হয় তাতেও আমাদের পার্টির প্রার্থী ছিলেন সাধন গুপ্ত এবং কংগ্রেস প্রার্থী প্রখ্যাত আইনজীবী ডক্টর রাধা বিনোদ পাল। সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ডক্টর রাধা বিনোদ পাল বিরাট ভোটের ব্যবধানে আমাদের পার্টির প্রার্থীর কাছে পরাজয় বরণ করেন। সাধন গুপ্ত লোকসভার সদস্য নির্বাচিত হন। একে নিয়ে প্রথম লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত আমাদের পার্টির সদস্য সংখ্যা ছিল ৬ জন: হীরেন মুখার্জি, তুষার চ্যাটার্জি, কমল বসু, শ্রীমতী রেণু চক্রবর্তী, নিকুঞ্জ চৌধুরী ও সাধন গুপ্ত। এছাড়া ১৯৫২ সালের লোকসভা নির্বাচনে আমাদের পার্টি ডক্টর মেঘনাথ সাহা এবং আরএসপি নেতা ত্রিদীপ চৌধুরীকে সক্রিয়ভাবে সমর্থন করেছিল। এখানে আরেকটি ঘটনার কথা উল্লেখ করছি। ১৯৫২ সালের সাধারণ নির্বাচনে ২৪ পরগনা জেলার মহেশতলা বিধানসভা কেন্দ্রে আমাদের পার্টির প্রার্থী সুধীর ভান্ডারী কয়েকশো ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী এবং মন্ত্রী নিহারেন্দু দত্ত মজুমদারকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই নির্বাচন বাতিল হয়ে যায়। ১৯৫৩ সালে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এবারেও আমাদের পার্টির প্রার্থী ছিলেন সুধীর ভান্ডারী এবং কংগ্রেস প্রার্থী নিহারেন্দু দত্ত মজুমদার। উপনির্বাচনে আমাদের পার্টির প্রার্থী কংগ্রেস প্রার্থীকে ১০ সহস্রাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে আমাদের পার্টি লোকসভায় বিরোধী পক্ষের বৃহত্তম গ্রুপ হিসাবে আত্মপ্রকাশ করে এবং সর্বভারতীয় পার্টি হিসাবে স্বীকৃতি পায়। তবে বিরোধী পক্ষের কোনো গ্রুপই দল হিসাবে স্বীকৃতি পায়নি, কেননা মোট সদস্য সংখ্যার শতকরা ১০% শক্তি কোনো দলেরই ছিল না। ১৯৫২ সালের নির্বাচনের পর A.K. গোপালন সর্বসম্মতিক্রমে লোকসভায় পার্টির সংসদীয় দলের নেতা মনোনীত হন। হীরেন মুখার্জি এবং রেণু চক্রবর্তী ছিলেন সহকারী নেতা ও নেত্রী এবং কমল বসু মুখ্য সচেতক। লোকসভার অধ্যক্ষ কমিউনিস্ট পার্টিকে প্রধান বিরোধী গ্রুপের নেতা হিসেবে স্বীকৃতি দেন। ১৯৫২ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ১৯৭৭ সালে গোপালন লোকসভায় কমিউনিস্ট গ্রুপের নেতা ছিলেন। এবারে পশ্চিমবঙ্গে ১৯৫২ সালের নির্বাচনের পরবর্তীকাল সম্পর্কে কিছু বলা প্রয়োজন। আগেই উল্লেখ করেছি ১৯৫২ সালের নির্বাচনে আমরা বিধানসভায় মোট ২৮টি আসন লাভ করি। তাছাড়া আমাদের সমর্থনে দুজন নির্দল প্রার্থীও জয়ী হন। ফরওয়ার্ড ব্লক, KMPP, হিন্দু মহাসভা, জনসংঘ এবং নির্দল সদস্যগণ সহ বিরোধী পক্ষের মোট সদস্য শক্তি ছিল ৭৬ এবং কংগ্রেসের ১৬২। বিরোধী পক্ষে আমরাই ছিলাম সর্ববৃহৎ দল। বিরোধী দল হিসেবে আমাদেরই স্বীকৃতি পাবার কথা। পরিষদীয় বিধি অনুযায়ী বিরোধী পক্ষের অপর কোনো দলের বিধানসভায় স্বীকৃতি পাবার উপযোগী সদস্য শক্তি ছিল না। আমরা পার্টির প্রাদেশিক কমিটিতে ১৯৫২ সালের নির্বাচনের পর্যালোচনা করেছি। আমাদের উল্লেখযোগ্য সাফল্যগুলি লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে কয়েকটি দুর্বলতাও লক্ষ্য করেছি। প্রধান দুর্বলতা ছিল আমাদের সাফল্য প্রধানত শহর ও শিল্পাঞ্চলে সীমাবদ্ধ ছিল। গ্রামাঞ্চলে আমাদের অবস্থা ছিল তুলনামূলকভাবে দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রাদেশিক কমিটি কয়েকটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে। গ্রাম ও শহরে গণ আন্দোলন ও গণসংগঠনগুলি শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নির্বাচনী সাফল্যকে সংহত ও সম্প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। আমাদের সাফল্যকে ছোট করে দেখলে চলবে না। নানান বাধা ও প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচনী সংগ্রাম পরিচালনা করতে হয়েছে। কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার হবার জন্য অজস্র টাকা খরচ করেছে।
সরকারি যন্ত্র কাজে লাগিয়েছে, ব্যাপকভাবে জাল ভোট সংগঠিত করেছে। তাছাড়া হাইকোর্ট কর্তৃক পার্টিকে আইনি ঘোষণা করা সত্ত্বেও আমাদের কার্যত আধা বেআইনি অবস্থার মধ্যে নির্বাচন লড়তে হয়েছে। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে কিছু কিছু ভুল ও বিচ্যুতি সত্ত্বেও জনগণ আমাদের বর্জন করেননি এবং আমরাও জনগণকে বর্জন করিনি, জনগণের সঙ্গেই ছিলাম। নির্বাচনের পরবর্তীকালে দফায় দফায় আমাদের বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীরা মুক্তি পেতে থাকেন, গ্রেপ্তারি পরোয়ানাগুলি প্রত্যাহৃত হতে থাকে। সরোজবাবুরা শেষ ব্যাচে মুক্তি পান, কিন্তু সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের তারপর আরও কিছুদিন আটক রাখা হয়। যাই হোক, সরোজবাবুরা মুক্তি পাওয়ার পর এবং গ্রেপ্তারি পরোয়ানাগুলি প্রত্যাহৃত হওয়ার পর পার্টির নিয়মিত এবং স্বাভাবিক দৈনন্দিন কর্মতৎপরতা আবার শুরু হয়। প্রাদেশিক কমিটি ও সম্পাদক মণ্ডলীর নিয়মিত বৈঠক আরম্ভ হয়। জেলা কমিটিগুলিও সক্রিয় হয়ে ওঠে। প্রাদেশিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পার্টির বিধায়কদের এক বৈঠকে আমাকে সর্বসম্মতিক্রমে পার্টির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। শ্রীমতী মণিকুন্তলা সেন সহকারী নেত্রী এবং বীরেন ব্যানার্জি যুগ্ম সচেতক নির্বাচিত হন। বিধানসভা এবং বিধান পরিষদে পার্টির কাজকর্মে সাহায্য করার জন্য একটি টিম গঠন করা হয়। এই টিম বিধানমণ্ডলীতে আমাদের কাজকর্মের মানের উন্নতির জন্য যথেষ্ট সাহায্য করেছে। তখন থেকেই দীনেশ রায় প্রমুখ কমরেডরা দীর্ঘদিন বিধানমণ্ডলীর কাজের টিমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বে নতুন এক কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়েছে। 1952 সালের সাধারণ নির্বাচনের পর যে মন্ত্রিসভা হয় তাতে ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, যাদবেন্দ্রনাথ পাঁজা, হেমচন্দ্র নস্কর, অজয় মুখার্জি, শ্যামাপ্রসাদ বর্মন, খগেন্দ্রনাথ দাশগুপ্ত, রাধাগোবিন্দ রায়, শ্রীযুক্তা রেণুকা রায়, প্রফুল্লচন্দ্র সেন, ডাক্তার আর আহমেদ, পান্নালাল বসু, সত্যেন্দ্র কুমার বসু এবং ঈশ্বর দাস জালান। উল্লেখ্য, প্রফুল্ল সেন ও কালীপদ মুখার্জি 1952 সালের বিধানসভার সাধারণ নির্বাচনে পরাজিত হয়েছিলেন। ঈশ্বর দাস জালান 1947 সাল থেকে আইনসভার অধ্যক্ষ ছিলেন। 15 জন উপমন্ত্রীও নিয়োগ করা হয়। বিধানমণ্ডলীতে আমাদের স্ট্র্যাটেজি কি হবে তা নিয়েও আমরা পার্টিতে আলোচনা করেছিলাম। ঠিক হলো, আমাদের বিধানমণ্ডলীতে প্রধান কাজ হবে কংগ্রেস সরকারের জনবিরোধী নীতিগুলির মুখোশ খুলে দেওয়া এবং বিধানমণ্ডলীতে আমাদের কর্মতৎপরতার মাধ্যমে বাইরের গণ আন্দোলনকে সর্বতোভাবে সাহায্য করা। বিধানসভার মধ্যে বিভিন্ন প্রশ্নে বিরোধী পক্ষের অন্যান্য দলের সঙ্গে একটা বোঝাপড়ায় আসার জন্যও আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। এই উদ্যোগ বেশ কিছুটা ফলপ্রসূও হয়েছিল। প্রায় প্রত্যেকটি প্রশ্নেই সমগ্র বিরোধী পক্ষ মোটামুটি ঐক্যবদ্ধ ভূমিকা নিয়েছিলেন। অনেকগুলি প্রশ্নে সমগ্র বিরোধী পক্ষ একসঙ্গে কংগ্রেস সরকারের জনবিরোধী বিল, প্রস্তাব ইত্যাদির বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিধানসভায় বন্দিমুক্তির দাবি ও খাদ্যের দাবিতে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম। 1952 সালের সাধারণ নির্বাচনের পর প্রথম বিধানসভার অধিবেশন বসে 18 জুন তারিখে। 19 জুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। বিরোধী পক্ষের প্রার্থীরা জয়লাভ করবেন না জেনেও আমরা 2 আসনের জন্যই প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। স্পিকার পদের জন্য আমি ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা জ্যোতিষ ঘোষের নাম প্রস্তাব করি। আমার প্রস্তাব সমর্থন করেন কেএমপিপির নেতা চারুচন্দ্র ভান্ডারী। কংগ্রেসের প্রার্থী ছিলেন হাওড়া থেকে নির্বাচিত শৈলকুমার মুখার্জি। শৈল মুখার্জির নাম প্রস্তাব করেন ডাক্তার বিধানচন্দ্র রায় এবং সমর্থন করেন শ্রীমতী পূরবী মুখার্জি। ভোটাভুটি হয়। জ্যোতিষচন্দ্র ঘোষ পান 74টি ভোট এবং কংগ্রেস প্রার্থী শৈল মুখার্জি পান 148টি ভোট। অতএব শৈল মুখার্জি স্পিকার পদে নির্বাচিত হন। ডেপুটি স্পিকারের পদের জন্য বিরোধী পক্ষের প্রার্থী ছিলেন নটেন্দ্রনাথ দাস। আমি এই নাম প্রস্তাব করি এবং সমর্থন করেন চারুচন্দ্র ভান্ডারী। কংগ্রেস প্রার্থী ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশুতোষ মল্লিক। এর নাম প্রস্তাব করেছিলেন পান্নালাল বসু
এবং সমর্থন করেছিলেন হেমচন্দ্র নস্কর। বিরোধী পক্ষের প্রস্তাবিত প্রার্থী পান ৭৪টি এবং কংগ্রেসের প্রস্তাবিত প্রার্থী ১৪৪টি ভোট। আশুতোষ মল্লিক ডেপুটি স্পিকারের পদে নির্বাচিত হন। ১৯৫২ সালের ১৮ জুন বিধানসভার যে অধিবেশন শুরু হয় তা ছিল পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। সাধারণ নির্বাচন শেষ হবার পর ভোট অন অ্যাকাউন্ট বাজেট পাস করানোর জন্য বিদায়ী আইনসভার এক অধিবেশন ডাকা হয়েছিল। স্বভাবতই প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ১৯৫২ সালের সাধারণ নির্বাচনের পর যে বিধানসভা গঠিত হলো তার গঠনের চেহারা ছিল পূর্বতন আইনসভার গঠনের চেহারা থেকে ভিন্ন। পূর্বতন আইনসভায় কংগ্রেসের সদস্যদের একটা বড় অংশ শিল্পপতি, বৃহৎ জমিদার এবং জোতদারদের প্রতিনিধিত্ব করত। তাছাড়া ছিলেন অনেক আইনজীবী, ডাক্তার প্রভৃতি। ১৯৫২ সালের নির্বাচনে এদের অনেকেই পরাজিত হলেও গ্রামাঞ্চল থেকে যে সমস্ত কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে এসেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন বৃহৎ জোতদার ও জমিদার। পাইকপাড়ার বিমল সিংহ, বর্ধমানের মহারাজা প্রভৃতি নির্বাচনে পরাজিত হলেও মহিষাদলের রাজা, নাড়াজোলের রানী এবং জলপাইগুড়ির রানী কংগ্রেস টিকিটে নির্বাচিত হয়ে এসেছিলেন। শিল্পপতি ও ব্যবসায়ীদের কয়েকজন প্রতিনিধিও ছিলেন, তবে বেশিরভাগ কংগ্রেস সদস্যই ছিলেন জোতদার এবং বৃহৎ ভূস্বামী। কংগ্রেস পরিষদীয় দলে জোতদার লবি অত্যন্ত শক্তিশালী ছিল। আমাদের পার্টির যাঁরা নির্বাচিত হয়েছিলেন তাদের সবাই ছিলেন গণ আন্দোলন এবং গণসংগ্রামের নেতা। এদের সবাই হয় ব্রিটিশ শাসনকালে নয় স্বাধীনতা প্রাপ্তির পর কংগ্রেসের শাসনে বছরের পর বছর জেলে ছিলেন। অনেকে বছরের পর বছর আত্মগোপন করে জনস্বার্থে কর্মতৎপরতা চালিয়ে গেছেন। উদাহরণ হিসেবে ডাক্তার রনেন সেন, শ্রীমতী মণিকুন্তলা সেন, গণেশ ঘোষ, বীরেন ব্যানার্জি, অম্বিকা চক্রবর্তী, ডাক্তার নারায়ণ রায়, বঙ্কিম মুখার্জি প্রমুখ নেতাদের কথা উল্লেখ করা যেতে পারে। গ্রাম থেকে আমাদের যারা নির্বাচিত হয়ে এসেছিলেন তারা সবাই কৃষক আন্দোলন ও সংগ্রামের সক্রিয় কর্মী এবং ব্রিটিশ ও কংগ্রেসি শাসনে নির্যাতন ভোগ করেছেন। ফরওয়ার্ড ব্লকের যারা নির্বাচিত হয়ে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন হেমন্ত বসু, ডক্টর কানাইলাল ভট্টাচার্য, জ্যোতিষচন্দ্র ঘোষ, জ্যোতিষ জোয়ারদার, অমর বসু প্রমুখ নেতৃবৃন্দ। কেএমপিপির নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন চারুচন্দ্র ভান্ডারী ও হরিপদ চ্যাটার্জি। পূর্বতন আইনসভায় কার্যত কোনো বিরোধী পক্ষের অস্তিত্ব ছিল না। কমিউনিস্ট পার্টির দুই সদস্যই, আমি এবং রতনলাল ব্রাহ্মণ, মূলত বিরোধী পক্ষের ভূমিকা নিয়েছিলাম। ১৯৫২ সালের নির্বাচনের পর গঠিত নতুন বিধানসভায় বিরোধী সদস্যের সংখ্যা ৭৬-এ দাঁড়ালো। জনসংঘ এবং হিন্দু মহাসভায় মোট ৭ জন সদস্যকে বাদ দিয়েও বিরোধী পক্ষের শক্তি ছিল ৬৯। আমি আগেই উল্লেখ করেছি নির্বাচনে বিধানসভায় কমিউনিস্ট পার্টি সর্ববৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। পার্টির পরিষদীয় দলের নেতা হিসেবে স্পিকারের কাছে পাঠানো চিঠিতে আমি দাবি জানিয়েছিলাম আমাদের পার্টিকে বিধানসভায় বিরোধী পক্ষ হিসাবে এবং আমাকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এই সঙ্গে স্পিকারের কাছে আমাদের সদস্যদের এক তালিকাও পাঠাই, কিন্তু স্পিকার এ ব্যাপারে বেশ কিছুদিন চুপচাপ থাকেন। স্পিকার ১৯৫২ সালের ২১শে জুন তারিখের বৈঠকে ৪ জন সদস্যকে নিয়ে চেয়ারম্যানের এক প্যানেল গঠন করেন, কিন্তু আমাদের পার্টির কোনো সদস্যকে এই প্যানেলে নেওয়া হয়নি। বঙ্কিমবাবুর মতো একজন গুরুত্বপূর্ণ প্রবীণ সদস্যের কোনো জায়গা প্যানেলে হয়নি। বেশ কিছুদিন বাদে স্পিকার বিরোধী পক্ষ হিসাবে স্বীকৃতি দানের প্রশ্নে এক অভিনব রুলিং দেন। সম্ভবত মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উক্ত রুলিং দেওয়া হয়েছিল। স্পিকার তার রুলিংয়ে বলেন, কমিউনিস্ট পার্টিকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না, তবে এই পার্টিকে প্রধান বিরোধী পার্টি এবং পার্টির নেতাকে প্রধান বিরোধী পার্টির নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। স্পিকারের রুলিংয়ের প্রতিবাদ করে আমি এক চিঠি দিয়েছিলাম। বিরোধী পক্ষে আমাদের পার্টি ছিল একমাত্র দল, অপর পার্টিগুলো ছিল গ্রুপ, অতএব প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃতি দান অর্থহীন। তবে স্পিকারের রুলিং আমাদের মানতে হয়েছিল। আমি বিধানসভায় প্রধান বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি পেলাম। এতে একটা সুবিধা পাওয়া গেল। প্রধান বিরোধী দলের সদস্য হিসাবে আমরা বিতর্কের সূচনা করার অধিকার পেলাম। যে পার্টিকে কংগ্রেস সরকার
কয়েক বছর বেআইনি করে রেখেছিল, সেই পার্টির প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি পাওয়াতে আমার বাবাও কিছুটা খুশি হলেন। তিনি ভাবলেন, যাই হোক, তার ছেলে একটা পদমর্যাদা পেয়েছে। 21শে জুন বিধানসভায় খাদ্য সংকটের উপর আমি এক মুলতবি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করি। হেমন্ত বসুও অনুরূপ একটি মুলতবি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেন। গণেশ ঘোষ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানিয়ে আরেকটি মুলতবি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেন, কিন্তু স্পিকার কোনো মুলতবি প্রস্তাব উত্থাপনে অনুমতি দেননি। নতুন বিধানসভার প্রথম বাজেট অধিবেশনে বিভিন্ন বিষয়ের ওপর আমাদের সমস্ত সদস্যকে দিয়েই বলানো হয়। আমরা বিধানসভায় এবং বিধান পরিষদে শুধুমাত্র কংগ্রেস সরকারের জনবিরোধী নীতিগুলিকেই আক্রমণ করিনি, অনেক ক্ষেত্রে ইতিবাচক বক্তব্যও রেখেছি। কয়েকটি ক্ষেত্রে কেন্দ্রের কাছে পাঠানোর জন্য সর্বসম্মত প্রস্তাবও বিধানসভায় গৃহীত হয়েছে। এই সময় পার্টির প্রাদেশিক কমিটি পার্টির সংগঠন এবং গণসংগঠনগুলি জোরদার করার উপর গুরুত্ব দেয়। কয়েকটি সুনির্দিষ্ট ব্যবস্থাও গ্রহণ করা হয়। পার্টির নেতারা বিভিন্ন জেলায় ব্যাপকভাবে ঘুরতে থাকেন। আমাকেও সভা বৈঠক ইত্যাদি করার জন্য জেলায় জেলায় ঘুরতে হয়েছে। আমাকে ছোট বড় বহু সমাবেশে বক্তব্য রাখতে হয়েছে। 1953 সালে মাদুরাই পার্টি কংগ্রেসের আগে আমাদের পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক সম্মেলনে পার্টি কংগ্রেসের জন্য খসড়া রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট নিয়েও দীর্ঘ আলোচনা হয়। পার্টির আশু কাজ সম্পর্কে প্রস্তাব গৃহীত হয়। নতুন প্রাদেশিক কমিটি নির্বাচিত হয়। এই কমিটিতে সরোজ মুখার্জি, নিরঞ্জন সেন, প্রমোদ দাশগুপ্ত, কাকাবাবু প্রমুখ নেতৃবৃন্দ থাকেন। আমাকে সর্বসম্মতিক্রমে প্রাদেশিক কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়।